জন, পাশের জনের কি অবস্থা? পাশের জন ইমপ্রুভ করছে না? চয়নের পাশের জন সত্তার। হুম, জি স্যার। আজকে কততম দিন? আচ্ছা, আমরা মেথডের একটা ছোট্ট এক্সাম্পল দেখেছিলাম এবং তার উপর বেস করে একটা টাস্ক আমি আপনাদের করতে বলেছিলাম। মিনি ক্যালকুলেটর, তাই না? একটা মিনি ক্যালকুলেটর করতে বলেছিলাম। ওখানে ছোটোখাটো কিছু বিষয় দেখানোর আছে। আমরা কি স্টেটমেন্টের মধ্যে শুধু ইফ স্টেটমেন্টটা শিখেছি, রাইট? ইফ এলস পর্যন্ত হয়েছে। ইফ এলস ইফ, সুইচ কেস এগুলো এখনো দেখা হয় নাই। বলেন, নাম শুধু বলা হয়েছে, বাট এলাবোরেট করা হয় নাই। ওকে, আমরা সুইচ কেস এর সাথে ইফ এলস ইফ এই স্টেটমেন্টগুলো দেখব। বাট তার আগে আমি লাস্ট ডেতে যে এক্সাম্পলটা আপনাদের করতে দিয়েছিলাম, এটা কারো কারো জন্য আবার আমি করে দিচ্ছি, এবং কিভাবে করলে আরও সহজে করা যায় বা আমরা কিভাবে করেছি সেই ভুলভ্রান্তিগুলো কিন্তু বোঝা যাবে, রাইট? সিম্পল ট্যাক্স ছিল যে দুইটা ইনপুট বক্সে ভ্যালু নেবেন এবং 5টা বাটন থাকবে। 5টা বাটনের অ্যাকশনে 5 ধরনের রেজাল্ট শো করবে।
প্রথম দিন মেথড গেট দিয়ে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, আজকে আমি মেথড পোস্ট ইউজ করব। বাটন কয়টা দিতে বলছিলাম? 5টা। আমি 2টা ইনপুট বক্স নিয়েছি আর 5টা বাটন নিয়েছি এবং সেটাকে একটা ফর্মের মধ্যে রেখেছি। রেজাল্ট আপাতত দিচ্ছি। রেজাল্টের এই জায়গাটা আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখছি। সো আমি যদি আমার অ্যাপাচিটাকে রান করাই, আমার অ্যাপাচি রানিং। আমি যদি আমার প্রজেক্টটাকে রান করাই এখন, লোকাল হোস্ট ডে 11 মিনি ক্যালকুলেটর। আমার এই বাটনগুলো এসেছে, 2টা ইনপুট বক্স এসেছে, রেজাল্টের জন্য একটা বক্স আমি পাচ্ছি, তাই না? এখন আমাদের যে কাজটা করতে হবে যে এই 2টা ইনপুট বক্সের ভ্যালু নিতে হবে এবং সাথে সাথে কোন বাটনটাতে প্রেস করছে সেটাও আমাকে জানতে হবে, রাইট? আর আমরা মেথড ইউজ করেছি কি? পোস্ট।
আমি যদি এখন আমার PHP সিনট্যাক্স ইউজ করি, PHP সিনট্যাক্স ইউজ করে আমি দেখতে চাই আমার যখন কোনো একটা বাটন প্রেস হবে, $_ কি হবে, পোস্ট। একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন পোস্ট ইউজ করছি, অ্যারে আপাতত আমার অ্যারেটা কি আছে, ফাঁকা আছে। আমি যখন কোনো একটা ভ্যালু দিচ্ছি 20 আর ভ্যালু দিচ্ছি 30, এখানে অনেকে হয়তো আটকে যেতে পারেন যে আমি 5টা কাজ করব, তাই না? যখন যে বাটন প্রেস করব তখন সে বাটনের রেজাল্ট এক্সিকিউট হবে, রাইট? আমি প্লাস বাটন প্রেস করলে দুইটা যোগফল দেখাবে, মাইনাস বাটন প্রেস করলে দুইটার বিয়োগফল দেখাবে। সো এই কাজটার জন্য যে লাস্ট ডেতে একটা স্টেটমেন্ট নিয়ে আলোচনা করে গিয়েছিলাম, স্টেটমেন্টে গিয়েছিল ইফ, হ্যাঁ, ইফ এলস। সেটা দিয়ে কি আমরা টেস্ট করতে পারি না? যদি বাটনের ভ্যালু আসে প্লাস তাহলে দুটো যোগ করো, বাটনের ভ্যালু আসে মাইনাস তাহলে দুটাকে বিয়োগ করো, রাইট? এগুলো কিন্তু আমরা চাইলে করতেই পারি। সেই জন্য আমি স্টেটমেন্টটা দেখিয়ে গিয়েছিলাম। বাট আমি যখন দুইটা এক্সাম্পল দেখিয়েছিলাম, দুইটা নাম্বার যখন আমি কনক্যাট করে দেখিয়েছিলাম, তখন কিন্তু স্টেটমেন্টের প্রয়োজন পড়ে নাই, রাইট? আচ্ছা, তো এখন আমি যদি এরকম শুরু করি, স্টেটমেন্ট দিয়ে চেক করি, একটা জিনিস খেয়াল করেন যে আমি যখন প্লাস বাটনে প্রেস করেছি, বাটনের ভেতরে কি আসছে, প্লাস। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমি প্রত্যেকটা বাটনের নামই কি রেখেছি, BTN, সেম, রাইট? প্রত্যেকটা বাটনের নামই কি রেখেছি, সেম, যেটা ইম্পর্টেন্ট বোঝার জন্য। তো আমি যখন 10, 20 আর 10 দিয়ে যখন মাইনাস বাটন প্রেস করছি, আমার বাটনের মধ্যে কি আসছে, মাইনাস। বোঝা যাচ্ছে না? আচ্ছা, গুড। এখন এই ভ্যালুগুলো যদি আমাকে ধরে রাখতে হয়, তাই না? ভ্যালুগুলো যদি আমাকে ধরে রাখতে হয়, সেক্ষেত্রে এই ইনপুট বক্সের ভেতরে আমার পোস্টারের ইন্ডেক্সটা ইকো করে দিলেই কিন্তু আমার এই ইনপুট বক্সের ভ্যালুগুলো ধরে রাখবে। সো ভ্যালুগুলো কীভাবে ধরে রাখতে হয় সেটা দেখাচ্ছি। আমার যে ইনপুট বক্সগুলো আছে, ইনপুট বক্সগুলোর ভ্যালুর মধ্যে কি আমরা PHP লিখতে পারি না? ভ্যালুর মধ্যে PHP লিখতে পারি। ভ্যালুর মধ্যে আমি PHP সিনট্যাক্স দিচ্ছি, ইকো করছি, ইকো করে বলছি যে $_ পোস্ট, এবং এর আন্ডারে যে ফার্স্ট নাম্বারটা আছে, সেটাকে ইকো করো। পোস্টের ফার্স্ট নাম্বার যেটা আছে সেটা তুমি ইকো করো। আবার সিমিলার কাজটা করছি আমি সেকেন্ড নাম্বারের বেলাতেও, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বারের বেলা আমি সেম কাজটাই করলাম। এখন এবার একটু চেক করি যে আমরা কিন্তু ইনপুট বক্সের মধ্যে ওই ভ্যালুগুলো কিন্তু দেখতে পাচ্ছি। জানি না যে ভ্যালুতে কোনো প্রবলেম হলো কিনা। হ্যাঁ, কোনো একটা প্রবলেম হয়েছে। এবার সম্ভবত ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তো আমার এখন 10, 20, লাইক আমি মাল্টিপ্লিকেশন প্রেস করছি, আমার ভ্যালু ঠিক আছে, আমার কমান্ড চেঞ্জ হচ্ছে। আমি যদি ডিভিশন দেই, আমার কমান্ড চেঞ্জ হচ্ছে, রাইট? আমি যদি রিমাইন্ডার দেই, আমার কমান্ড চেঞ্জ করছি। তার মানে কি করলাম, পোস্টের ফার্স্ট নাম্বার এবং পোস্টের সেকেন্ড নাম্বারটা আমি তাদের ইনপুট বক্সের ভেতরে ইকো করে রেখেছি, রাইট? এবার দুইটা ভ্যালু বের করে আমাকে যোগ করার কাজ, বিয়োগ করার কাজ করতে হবে। তার আগে আমাকে জানতে হবে যে কোন বাটনটা প্রেস করেছে, কারণ বাটনের ভ্যালুটা তো প্রতিবার ডিফারেন্ট আসছে না? সো এর জন্য আমি যেটা করব, যে স্টেটমেন্ট চেক করব, যে ইফ দুইটা ভ্যালুকে আমি যোগ করে ইকো করব আমি পোস্টের ফার্স্ট নাম্বারকে, এবং যোগ করব আমি পোস্টের সেকেন্ড নাম্বারকে। কখন?
যখন পোস্টের বাটন ইকুয়াল লোকাল আমি পাবো প্লাস বাটনের যে ভ্যালু সেটা যদি প্লাস আসে তখন ইফ স্টেটমেন্টটা ট্রু হবে, দেন দুইটা ভ্যালু যোগ করে দেখাবে। বুঝতে পেরেছি? এরকম কাজ কয়টা করতে হবে? আরও 4টা। যদি বাটনের ভ্যালু মাইনাস, যদি আমি বাটন প্রেস করি মাল্টিপ্লিকেশন, ইফ ট্রু হবে আর ফলস হবে? 70 আমি যদি বাটন প্রেস করি হচ্ছে মাল্টিপ্লিকেশন, আমার এই ইফটা ট্রু হবে আর ফলস হবে? আমি 70কে বলতে বলেছি। আচ্ছা, আমি যদি বাটন প্রেস করি প্লাস, আমার এই ইফ স্টেটমেন্টটা ট্রু হবে আর ফলস হবে? ইফটা আমি বাটনে যদি দেখেন, রাইট, আমি বাটনটা প্রেস করছি, এরর এসেছে 36 নাম্বার লাইনে। syntax error, unexpected bracket, ওখানে সমস্যা নেই, প্রিন্টার তো ঠিকই কাজ করছে। আচ্ছা, রেজাল্টে এসেছে, প্রিন্টারের প্রবলেম কি সেটা আগে আমি একটু দেখি। কাজ করছে, দেখেন আমি যদি প্লাস বাটন প্রেস করি আমার বাটনের মধ্যে কি আসে? প্লাস। আমি যদি মাইনাস বাটন প্রেস করি আমার বাটনের মধ্যে কি আসে? মাইনাস। আমার যখন বাটনের মধ্যে মাইনাস আসছে তখন এই ইফ স্টেটমেন্টটা কি ফলস না? যদি আমি এরকম লিখি বাটন ইকুয়াল ইকুয়াল মাইনাস, তাহলে এবার মাইনাসটাতে ঢুকবে, তাই না? এবং আমি দুইটা ভ্যালুকে কি করব? মাইনাস করে দেব। তার মানে আমার ইফ কয়টা হবে এখানে? 5টা বাটনের জন্য 5টা ইফ। হ্যাঁ, সবচেয়ে ইজি হবে সুইচ দিয়ে করা, আর এলস ইফ আমরা শিখিও নাই, দ্যাট সো আমি ওটা নিয়ে কথাও বলছি না, রাইট? ইফ এলস ইফ এবং আমরা সুইচ কেস, আমরা এটা সবচেয়ে বেটার হতো কি সুইচ কেস দিয়ে করা, ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারতাম। তাহলে আমরা যখন করছি রিমাইন্ডার, এখানেও আসবে কি রিমাইন্ডার, এখানে আসবে কি ডিভিশন, তার উপরটাতে আসবে মাল্টিপ্লিকেশন, তার উপরেরটাতে সাবট্রাকশন এবং তার উপরেরটাতে অ্যাডিশন। দুইটার যোগফল, দুইটার বিয়োগফল, দুইটার মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার, রাইট? সবই কিন্তু আমি পাচ্ছি, বাট এখানে বেশ কিছু ফ্লস কিন্তু রয়ে গেছে। ফার্স্ট ফ্লস হচ্ছে আমি কোন বাটন প্রেস করেছি রেজাল্ট সেটা বলছে না। রেজাল্ট কি সেটা বলছে যে কি ধরনের রেজাল্ট? 1 নম্বর ফ্লস। 2 নম্বর ফ্লস হচ্ছে আমি যদি 0 দেই সেকেন্ড নাম্বারটা প্লাস ঠিক আছে, মাইনাস ঠিক আছে, মাল্টিপ্লিকেশনও ঠিক আছে, বাট ডিভিশন কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, সো এটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। আবার রিমাইন্ডার যদি দেই একই কথাই বলছে, ডিভিশন বাই 0n, সো ওয়ার্নিং দিয়ে একটা এরর থ্রো করছে, সো এটাকেও আমাকে হ্যান্ডেল করতে হবে। সো আমি ফার্স্টে এই জিরোর বিষয়টা একটু হ্যান্ডেল করে নেই। আপনারা করতে পেরেছিলেন? হ্যাঁ, 0 দিয়ে টেস্টই করেন নাই। ডিভাইডেড বাই 0 বলে গিয়েছিলাম।
ওইটা তো পরের বিষয়। হ্যাঁ, ক্যারেক্টার চাপতে পারা যায়, অনেক কিছুই তো চাপতে পারা যায়, বাট আমরা চাপবো না। হুম, আমরা অপারেশন শিখছি। হ্যাঁ, সো ভ্যালিডেশন বলে বিষয় আছে, আমরা ভ্যালিডেশনও দেখব, বাট এটা হচ্ছে লজিক্যাল এরর, যেটা আমাদের সলভ করতে হবে প্রোগ্রামিং এর এন্ড থেকে। আচ্ছা, ডিভাইডেড বাই জিরোটা হ্যান্ডেল করতে গেলে যেটা করতে হবে, এখানে একটা স্টেটমেন্ট বসাতে হবে। আমি চেক করব যে ইফ পোস্ট সেকেন্ড নাম্বার যদি হয় ইকুয়াল কি 0, আর এই পার্টটা চলে যাবে কি এলসে। যদি সেকেন্ড নাম্বার 0 হয়ে যায় তাহলে আর ডিভাইডেড করবে না, অটোমেটিক আমি এখান থেকে লিখে দিব কি আনডিফাইন্ড। ভ্যালু তো অটোমেটিক রিসিভ করবে পোস্ট। মেথড কি? মেথড পোস্ট। সো পোস্টারের ভেতরে তো আমার ভ্যালু অটোমেটিকই চলে আসবে, আমি কিন্তু কোথাও রিসিভ করি না, আমি জাস্ট কি করেছি পোস্টারের ইন্ডেক্সই ইউজ করছি। আমি কিন্তু পোস্ট থেকে ডাটাগুলো নিয়ে ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারতাম, তাই না? রেখে দিয়ে তারপর কাজ করতে পারতাম, সেটা কিন্তু করি নাই। আচ্ছা, সো এটা হলো আনডিফাইন। রিমাইন্ডার, সেটাতেও আমার আনডিফাইন শো করবে। সো এবারে একটু চেক করি যে যোগ বিয়োগ গুণ হচ্ছে, ডিভিশনের বেলায় আমাকে কি বলছে আনডিফাইন, রিমাইন্ডারের বেলা আমাকে বলছে কি আনডিফাইন। আচ্ছা, ডিভিশন এবং রিমাইন্ডারের বেলায় আমরা আনডিফাইন পাচ্ছি। নাও এবার আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজ, যে আমি যদি চাই যে আমাদের এই রেজাল্টের টেক্সটটাও ডাইনামিক্যালি চেঞ্জ হবে, আমি যদি বলি যে যদি প্লাস যখন বলবো তখন রেজাল্টটা এখানে হবে অ্যাডিশন রেজাল্ট, আর মাইনাস বলে এটা দেখাবে কি সাবট্রাকশন রেজাল্ট, তার মানে আমাদের লেভেলগুলোও কি হবে চেঞ্জ হবে, ডাইনামিক্যালি আমাদের লেভেলগুলোও চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট স্টাইলে আমাদের এটাকে সাজাতে হবে। এটা আমরা এই অংশটুকুকে, প্রোগ্রামিংয়ের এই অংশটুকুকে এখান থেকে কাট করে আমরা দুইটা টিয়ারের মাঝে নিয়ে যাচ্ছি। এখানে আর এক্স্যাক্টলি কোনো কিছুই ইকো করব না, আমরা এটাকে রেখে দিচ্ছি রেজাল্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে। তার মানে আমি যখন যোগ করব, গুণ করব, বিয়োগ করব, ভাগ করব, সবাইকে রেখে দিচ্ছি কোথায়? রেজাল্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে।
রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। আর এই রেজাল্ট ভেরিয়েবলটাকে যদি এখন ইকো করে দেই আমাদের ওই লোকেশনে, এই পার্টিকুলার লোকেশনে ইকো করছি কি রেজাল্ট, তাহলে আগের অবস্থায় রইল। কোনো চেঞ্জ আসবে? কোনো চেঞ্জ কিন্তু আসবে না, কোনো চেঞ্জ আসে নাই, রেজাল্ট ঠিকঠাক মতোই দেখাচ্ছে। এখন এখানে নতুন একটা বিষয় অ্যাড করতে পারবো, যদি আমি আরও একটা পার্টিকুলার ভ্যালু নেই এবং ভ্যালুটাকে বলি একটা ভেরিয়েবল লাইক এলবিএল লেভেল। আমি যদি বলি এখান থেকে যখন প্লাসে ঢুকবে তখন আমি বলতে পারি না অ্যাডিশন রেজাল্ট, বলতে পারি? যখন প্লাসে ঢুকছে তখন আমার লেভেলের ভেতরে ঢুকছে কি অ্যাডিশন রেজাল্ট। সিমিলার ভাবে আমি যখন মাইনাসে আছি আমার এখানে দেখাবে কি আর লেভেলের মধ্যে ঢুকবে কি সাবট্রাকশন রেজাল্ট। হবে, হ্যাঁ সেটাও আপনি দেখাতে পারবেন। হ্যাঁ multiplication result, division result, তাই না? রিমাইন্ডার রেজাল্ট। এবার লেভেলটাকে যদি আমরা এই রেজাল্ট লোকেশনে দিয়ে দেই, এলভিএল, তাই না? এটা কি রিমাইন্ডার রেজাল্ট, ডিভিশন রেজাল্ট, মাল্টিপ্লিকেশন রেজাল্ট, সাবট্রাকশন রেজাল্ট আর অ্যাডিশন রেজাল্ট, তাই না? ওটাকে আমরা ডাইনামিক করতে পেরেছি। এবার আমাদের একটা প্রবলেম এখনো রয়ে গেছে, এই ইন্ডেক্সের মধ্যে আমরা যখন ইকো করেছি প্রথমবার, যখন আমি এই পেজটাতে আসবো তখন তো আমার পোস্টের অ্যারে ইন্ডেক্সের মধ্যে কোনো ভ্যালু নেই, আছে? নেই। আবার এখানেও যখন আমি এই স্টেটমেন্টের মধ্যে বাটন চেক করেছি বাটনের মধ্যেও তো কোনো ভ্যালু নেই, পোস্ট অ্যারেতেই কোনো কিছু নেই। সো ওই প্রত্যেকটা জায়গাতে এরর থ্রো করবে। আমি যদি ফার্স্ট টাইমের জন্য আসি আমাকে আনডিফাইন ইন্ডেক্স বলছে বাটন 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 5টা জায়গাতে, রাইট? আবার কোথায় কোথায় ধরছে আনডিফাইন ভেরিয়েবল এলভিএল লেভেল, হ্যাঁ লেভেল ভেরিয়েবলটা ডিফাইন করাই হয় নাই যেখানে আমি ইকো করতে গিয়েছিলাম, রাইট? আবার রেজাল্ট ভেরিয়েবলটা ডিফাইন করাই হয় নাই। এই জায়গাগুলোতে এরর আসছে আর কি। সো এই জায়গাগুলোকে যদি আমরা এরর থেকে বাঁচাতে চাই আমাকে কিন্তু স্টেটমেন্ট আরও আবার স্টেটমেন্ট চেক করতে হবে, ঠিক আছে? আমাদের স্টেটমেন্ট চেক করতে গেলে স্টেটমেন্টটা চেক করতে গিয়ে কিছু বিষয় এখানে আমাদের আগে জানতে হবে যে ফাংশন কি, রাইট? ফাংশন বিষয়টা কি, ফাংশন না জানলে আমরা এই স্টেটমেন্টটা চেক করে তেমন কোনো লাভ হবে না। প্রথমত প্রথম প্রবলেমটা সলভ করা যায় ঠিক এভাবে, বাট তার জন্য আমাদের স্টেটমেন্ট চেকিংয়ের ওই জায়গাটাতে দিতে হলে আমাদের একটা ফাংশন ইসেট নামে একটা ফাংশন ইউজ করব। ফাংশন বিষয়টা কি সেটা কিন্তু এখনও আলোচনা করা হয় নাই, হয়েছে? আচ্ছা ঠিক আছে, ফাংশনটা আলোচনা করে এই এররটা আমরা সলভ করব, ঠিক আছে? নামাজের জন্য 10 মিনিটের ব্রেক।
জোরে হয় না কেন? অর্ডার অর্ডার হ্যাঁ আমি এখন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করছি। পুরো কোর্সের জন্য অনেক ইম্পর্টেন্ট এই বিষয়টা, ফাংশন, যে আজকে শুরু হচ্ছে। ফাংশনের প্র্যাকটিস শুরু হবে আরো দু একটা ক্লাস পরে, বাট আমরা যেহেতু দু একটা বিল্ট-ইন ফাংশন ইউজ করা শুরু করেছি, যদি একেবারে অন্ধকারে থাকি তাহলে ওই ফাংশন বিষয়টা একেবারেই ক্লিয়ার হবে না। প্রিন্টার আমি গতদিন ইউজ করেছি, কিছুক্ষণ পর আমি ইউজ করবো ইসেট, রাইট? তো ফাংশন বিষয়টা কি সেটা একটু বলার চেষ্টা করব। মনে করেন আমাকে এরকম একটা কিছু বানাতে হবে, এরকম একটা কিছু বানাতে হবে। এরকম একটা কিছু আমাকে বানাতে হবে। তো প্রোগ্রামিং লিখতে হবে না, আমাকে প্রোগ্রামিং কোড লিখতে হবে। তো যদি আমি এরকম একটা কিছু বানাতে চাই, নরমালি কি করা হবে, একটা ফ্রেম তৈরি করা হবে, তাই না? কর্নার গুলো বসানো হবে, কর্নারের জন্য আলাদা আলাদা করে আমাকে কোড লিখতে হবে। এই বক্সটা একটু বড় আর এই বক্সটা একটু ছোট, রাইট? আবার এই কর্নারটা দেখতে একেবারেই সেম, এটা দেখতে একেবারেই সেম, এটা দেখতে একেবারেই সেম, আবার এটা দেখতে একেবারেই সেম, রাইট? আবার বলতে পারি এটা সিমিলার, এটা সিমিলার, তাই না? তো একই কাজ যদি আমাকে বারবার করতেই হয় তাহলে আমার জন্য কি হবে, সময়টা কি ওয়েস্টেজ হবে না? যে আমি একই কাজ করছি, বারবার করে আমাকে কোড লিখতেই হচ্ছে। বাট ওই কোডটুকুও যদি আমি কোনোভাবে রিইউজ করতে পারতাম তাহলে কি হতো, আমি যদি এটা তৈরি করতাম তাহলে অটোমেটিক এটা পেয়ে যেতাম, আমি এটা যদি তৈরি করে রাখতাম অটোমেটিক সেটা পেয়ে যেতাম, রাইট? বা রিইউজ করতে পারতাম, রাইট? সো প্রোগ্রামিং এর এমন একটা সিনট্যাক্স আছে যার মাধ্যমে কোডকে রিইউজ করা যায়, যেখানে কোনো একটা প্রবলেমের সলিউশন তৈরি করে রাখা হয় আর ওই সলিউশনটাকে আমরা যতবার খুশি ঠিক ততবার রিইউজ করতে পারি, ওই সিএসএস এর ক্লাসের মতো। সিএসএস এর ক্লাস কি অনেকগুলো জায়গা থেকে কল করা যায় না? বাট ইটস এ বেটার, এটা সিএসএস এর ক্লাসটা তো ফিক্সড, বাট আমি বলছি যে যদি এরকম একটা কিছু আমি তৈরি করি তাহলে এটা তো একবার এক্স্যাক্টলি সেম, তো আমি পারবো কখনো কখনো এরকম সেম না সিমিলার অবস্থাতেও তাকে কনভার্ট করা সম্ভব, রাইট? তাকে চেঞ্জও করে ফেলা যায়। তার মানে একটা সলিউশন দিয়ে আমি এই তিনটা কাজ করতে পারি, এখানকার একটা সলিউশন দিয়ে এই তিনটা কাজ আমি রিইউজ করতে পারি। আমি যদি একটা বক্স তৈরি করি স্কোয়ার টাইপের, আমি হাজারো বক্স সেখান থেকে তৈরি করে নিতে পারি। তার মানে এখানে আরো ভালোভাবে কোডগুলোকে রিইউজ করা যায়। সো প্রোগ্রামিং এর যে সিনট্যাক্সের মাধ্যমে আমরা কোডকে রিইউজ করতে শিখি বা রিইউজ করি তাকে বলা হয় কি, ফাংশন। আমরা প্রোগ্রামিং এর যে সিনট্যাক্সটার মাধ্যমে কোডকে রিইউজ করতে পারি বা ইউজ করতে শিখি তাকেই বলা হচ্ছে কি, ফাংশন। তার ডেফিনেশনটাকে আমরা ঠিক এভাবে বলতে পারি, ফাংশনের একটা ইউনিক নাম থাকবে
যে একটা কমপ্লিট টাস্ক এক্সিকিউট করবে, রেজাল্ট রিটার্ন করতে পারবে, তাকেই আমরা বলবো কি ফাংশন বা ফাংশনের ডেফিনেশন। বোঝা যাচ্ছে? তো ফাংশন বলছিলাম কাকে? একটা ব্লকের কোড যা একটা কাজ কমপ্লিট করে রেখেছে এবং সেই কাজটাকে আমরা বারবার রিইউজ করতে পারছি। এই যে একটা ব্লক করেছে, ব্লকের ভিতরে অনেকগুলো কোড আছে, এই কোডগুলো একটা সলিউশন দিচ্ছে, সেই সলিউশনটাকে আমরা বারবার রিইউজ করতে পারছি। সিএসএস এর ক্লাসের একটা নাম দেওয়া হতো না ক্লাসের? আমি যদি শুধু প্রপার্টিগুলো লিখে রাখতাম ব্র্যাকেটের মধ্যে, এটাকে ইউজ করতে পারতাম? ক্লাসের একটা নাম আছে না? ঠিক তেমন কি ফাংশনেরও একটা নাম আছে। আমি ধরে নিই আমার ফাংশনের নামটা হচ্ছে অ্যাড, রাইট? ক্লাসের সামনে কি বসতো? ডট বা হ্যাশ। ফাংশনের ডেফিনেশনের আগে এখানে ফাংশন নামে একটা কিওয়ার্ড বসে, এটা ম্যান্ডেটরি রুলস। এরকম ভেরিয়েবলের নামের সামনে কি বসে? ডলার সাইন। আর ফাংশন ডেফিনেশনে ফাংশনের নামের সামনে কি বসে? একটা ফাংশন কিওয়ার্ড। আর এই সাইনটাকে বলা হয় ফাংশন সাইন। ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড এটাকে ফাংশন নেম বলে, আর এটাকে বলা হচ্ছে কি ফাংশন সাইন। এটা ফাংশনটাকে বলা না, কি বলবো? কিওয়ার্ড। কিওয়ার্ড এটা কি তার সলিউশন, রাইট? স্টেটমেন্ট, ব্লক স্টেটমেন্ট যা কোনো একটা টাস্ককে কমপ্লিট করছে। সো ফাংশন কি করবে? অলওয়েজ কোনো না কোনো একটা টাস্ক কমপ্লিট করে রাখবে যাতে আমি তাকে বারবার রিইউজ করতে পারি। তো ফাংশনের মূলত দুইটা পার্ট। আমরা ফাংশন সম্পর্কে যতটুকু বললাম এতটুকু কি আমরা হজম করতে পেরেছি? পেরেছি? আচ্ছা, সমস্যা নেই, হজম করে লেগে গেলেই হবে শরীরের সাথে। ফাংশন কি? প্রোগ্রামিং এর এমন একটা সিনট্যাক্স যেখানে কোনো একটা টাস্ক কমপ্লিট করা হবে বা কমপ্লিট করা থাকবে, যাকে আমরা বারবার রিইউজ করে আমি আমার কাজকে সম্পন্ন করতে পারবো, তাকে আমরা কি বলছিলাম? ফাংশন। ফাংশনের ডেফিনেশনের সংজ্ঞা বলছিলাম কোনো একটা টাস্ক, একটা ব্লকের কোড যা কোনো একটা টাস্ক কমপ্লিট করবে, যার একটা ইউনিক নাম থাকবে এবং যাকে আমরা বারবার ইউজ করতে পারবো, বা যা কোনো রেজাল্ট রিটার্ন করবে, তাকে বলছিলাম কি ফাংশনের ডেফিনেশন। তো দুইটা পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট দেখলাম, এটাকে বলা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। আর যখন আমি ফাংশনটাকে কল করব এভাবে লেখা হবে, সিম্পলি ফাংশন নেম এন্ড ফাংশন সাইন। তখন কি হয়ে যাবে? ফাংশনটা কল হয়ে যাবে। সো এটাকে আমরা বলছি ফাংশন কলিং, রাইট? যখনই আমি কোনো একটা ফাংশনকে এভাবে ডাকবো, সেটার ডেফিনেশন খুঁজবে। আমরা কিছুক্ষণ আগে বা গতকালকে এভাবে লিখেছিলাম প্রিন্ট আন্ডারস্কোর আর। কি দিয়েছি না দিয়েছি সেটা নিয়ে আমি এখন কনসার্ন না, বাট এটা আমি লিখেছিলাম, তার মানে আমি ফাংশনটা কল করেছিলাম, রাইট? আর এই ফাংশনটা কি সলিউশন সেটা লেখা আছে কোথায়? পিএইচপি সার্ভারের মধ্যে, লাইব্রেরিতে। হ্যাঁ, ডেফিনেশনটা কোথায় দেওয়া আছে? পিএইচপি সার্ভারে। এইজন্য ওটাকে বলা হচ্ছিল কি বিল্ট ইন ফাংশন। এরকম ফাংশনের সংখ্যা 1000+। তো পড়াশোনা শুরু করে দেন, পিএইচপি ম্যানুয়াল php.net থেকে ডাউনলোড করো, ঠিক আছে? ভালো মতো যদি শিখতে হয় পিএইচপি, এর কোনো বিকল্প নেই। পিএইচপি ম্যানুয়াল ডাউনলোড করবেন php.net থেকে অথবা ebook.talabidi.com থেকে পেতে পারেন, ধারণা নেই ওখানে আছে কিনা, ঠিক আছে? বাট পিএইচপি ম্যানুয়ালটা অবশ্যই পড়াশোনা শুরু করে দিতে হবে। আমি কিছুদিন পরে একটা সাজেশন দিব যে এই লিঙ্কগুলো পড়েন, আপাতত পড়া শুরু করেন, ঠিক আছে? সো আমি ওই লিঙ্কগুলো পড়তে বলবো আপনাদের। হ্যাঁ, ইভ্যালুয়েশন তো ডেফিনেটলি হবে। তো এটাকে আমরা কি বলছি? বিল্ট ইন ফাংশন। তার মানে এই প্রিন্টারটা একটা বিল্ট ইন ফাংশন। আর যে ফাংশনের ডেফিনেশন আমরা নিজেরাই লিখছি তাকে বলবো কি? এই যে অ্যাড ফাংশনের ডেফিনেশন আমরা নিজেরা লিখছি না, সেটাকে আমরা কি বলছি?
ইউজার ডিফাইন ফাংশন। সো ফাংশনের যে দুইটা টাইপ আর দুইটা পার্ট আমরা তো বুঝতে পারলাম, তাই না? ফাংশনের পাওয়ারও তো বুঝতে পারলাম, রাইট? যে ফাংশন কত পাওয়ারফুল একটা সিনট্যাক্স, যার মাধ্যমে কোডিং এর অনেকটাই কি কমিয়ে ফেলা সম্ভব। সো আমি যদি এক্সাম্পলটাকে এভাবে বলি যে আমার পুরো বক্সটা কোড করতে লাগবে হচ্ছে 40 লাইনের কোড, এই বক্সটার জন্য আমার 40 লাইনের কোড, এই কর্নারের জন্য আমার 30, এই কর্নার 30, এই কর্নারটা হচ্ছে 30, এখানেও 30, এখানে যদি আমি বলি 40, এটা আমার 40, এটা আমার 40, এটা আমার 40। তাহলে অনেকগুলো লাইনের কোড আমাকে লিখতে হতো। আমি যদি যোগ করতে থাকি 40 40 80 আর 30 30 কত 60, তাহলে 120 না 140, দেন আবার 80 220, আবার 40 260, দেন 40 300 360, টোটাল কত লাগছে আমার 360 লাইন এই সলিউশনটা দিতে লাগছে। বাট আমি যদি এই একটা তৈরি করি এবং বাকিগুলো রিইউজ করি, আমার মাইনাস হয়ে গেল কত 90, রাইট? আবার যদি আমি এটা তৈরি করি আর বাকিগুলো রিইউজ করি, আবার মাইনাস হয়ে গেল কি 120। না, নেম চেঞ্জ হয়ে গেল তো নতুন ফাংশনই হয়ে গেল, কল করতে হবে বারবার। আমি এই অ্যাডকে 10 বার কল করতে পারি না, 10 বারই তো সে রেজাল্ট আমাকে রিটার্ন করবে, বোঝা যাচ্ছে? সো এখান থেকে আমি ইউজ করলাম এই তিনটা এবং এই তিনটা। এবার আমি বড় বক্স তৈরি করেছি, ছোট বক্সটা তো ওইটা দিয়েই তৈরি করা সম্ভব, রাইট? এটা মাইনাস করে দিলাম, তাহলে আবার মাইনাস হলো কত 40, টোটাল কত একটু দেখেন তো, 0 11 5 আর কত 2 250, 360 থেকে 250 আমরা বাদ দেই, 100 কোথা থেকে কোথায় নেমে আসছে? এই 360 লাইনের কোড আমাকে লিখতে হতো। আমি কোড রিইউজ করতে পারাই আমাকে কোড লিখতে হচ্ছে কত লাইন? এতটা করা ডিফিকাল্ট, এতটা কোড রিইউজ করতে পারাটা কিন্তু ডিফিকাল্ট, বা এত মানে এই লেভেলে আসাটা কঠিন। বাট 1/3 তো ডেফিনেটলি কি কমানো সম্ভব। দ্যাট মিনস আমি যদি কোড রিইউজ করতে পারি, আমার 30% কোড কম লিখতে হবে যদি আমি পারফেক্টলি কোড রিইউজ করি। যে কোনো প্রজেক্টে অ্যারাউন্ড 30% কোড সেভ করা যায়। যদি মনে করেন যে এভাবে কিন্তু ক্যালকুলেট করা হয় যে একটা প্রজেক্টের ভ্যালু কি আর আমরা কোথা থেকে বেনিফিট নিয়ে আসবো, এটা নির্ভর করে কোড রিইউজ বা খুব ভালো মানের প্রোগ্রামিং নির্ভর করে ভালো ডেভেলপারের উপরে। কোনো একটা প্রজেক্ট আমরা হয়তো পাচ্ছি না, বাট আমরা যদি কিছুটা রিস্ক নেই যে ডেভেলপারের উপরে বেস করে কোটেশনটা আরেকটু কমানো সম্ভব হয় তখন, এবং তখন আমরা ওই কাজটা পেয়েও যেতে পারি। যে কত লাইনের কোড আমাকে এই প্রবলেমের জন্য লিখতে হবে এবং কতজন ডেভেলপার লাগবে, কতদিন লাগবে, তার উপর বেস করে কোটেশনটা দাঁড় করানো হয়। তো যদি আমি ধরে নিই যে আমাকে 5 লাখ লাইনের কোড আমাকে লিখতে হবে, 5 লাখ, রাইট? আমাকে 6 মাসের মধ্যে লিখতে হবে, তাহলে কতজন ডেভেলপার এখানে লাগবে, কি কি মানে ডেভেলপার এখানে লাগবে, সেটা আমাকে ক্যালকুলেট করে প্রজেক্টের বিডটা রেডি করা হয়। ওখানে যদি আমরা দেখি যে লাইক 30% মতো কোড আমি রিইউজ করতে পারছি, তার মানে 1.5 লাখ লাইনের বেশি আমি কোড রিইউজ করতে পারছি, তার মানে ওটাই কি আমার বেনিফিট। আমি তো ক্যালকুলেট করছি 5 লাখ লাইনের কোড লিখবো, বাট আমি যদি রিইউজ করে ফেলি 1.5 লাখ লাইন, তার মানে আমি যদি বলি যে 6 মাসের প্রজেক্ট, ওটা কিন্তু 4 মাসে নেমে আসবে। 2 মাস কি কোম্পানির লাভ? সো কোম্পানি খুঁজবে ওই টাইপের ডেভেলপার, বা প্রায়োরিটি দেবে তাদেরকেই যারা এত সুন্দর কোড লিখতে পারে। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো আমাদের ফাংশন ছাড়া কোনো গতিই নাই, যেখানেই যাবেন আমাকে ওই ফাংশন লিখতেই হবে। সো আজকে থেকে ফাংশন শুরু হচ্ছে, ফাংশনের ইউজও আমরা আস্তে আস্তে করে শিখবো।
আর এই যে 1000+ বিল্ট ইন ফাংশন আছে, আমরা যদি আস্তে আস্তে করে পড়াশোনা শুরু করি, তার ম্যানুয়ালটা ইউজ করতে শিখি বা জানি যে এখানে এই ফাংশনগুলো আছে, তাহলে কিন্তু অনেক প্রবলেমের সলিউশন আমি তৈরি করে ফেলতে পারবো, মানে প্রবলেমের সলিউশন আমি দিয়ে দিতে পারবো। নিজেদেরও ফাংশন লেখা শিখতে হবে, এবং শুধু ফাংশন লেখা শিখলে হবে না, ডাইনামিক ফাংশন লেখা শিখতে হবে। বুঝতে পেরেছেন? তো ফাংশনগুলো নির্দিষ্ট কাজ থাকে। আমি গতদিন প্রিন্টার বলেছিলাম, তার ভিতরে একটা অ্যারে দিয়ে দিয়েছিলাম, তার কাজ ছিল কি অ্যারের ডাটাগুলো প্রিন্ট করে দেখানো, রাইট? আজকে আমি একটা ফাংশন ইউজ করব, ইজ সেট। এর ভিতরে যদি কোনো কিছু দেই, লাইক ভেরিয়েবল অর ভ্যালু, যদি ভ্যালু থাকে সে রিটার্ন করবে ট্রু, ভ্যালু না থাকলে সে রিটার্ন করবে কি? ছোট্ট কাজ, যদি ভ্যালু থাকে রিটার্ন করবে ট্রু, যদি না থাকে আমরা রিটার্ন করবে কি? ফলস। আমি হয়তো বলবো 2-1 দিন পরে যে এই ফাংশনগুলোর ইকুইভ্যালেন্ট ফাংশন আপনারা তৈরি করেন। এই ফাংশনেরই এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট, মানে সেম কাজ করছে এরকম একটা ফাংশন আপনি তৈরি করেন। আপনি এই বিল্ট ইন ফাংশন ইউজ করবেন না, ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে কাজটা করেন। বিষয়টা বোঝা যাচ্ছে? সো ওই লেভেলের দিকে আমরা আস্তে আস্তে করে আগাবো। বাট আপাতত বলছি যে রিটার্ন করছে কি ট্রু, যদি ভ্যালু থাকে, আর যদি ভ্যালু না থাকে তাহলে রিটার্ন করবে কি? ক্লিয়ার সবাই? যতটুকু আলোচনা হয়েছে ফাংশনের উপরে, এখানে কারো কোনো কোশ্চেন আছে? রাইট সাইডে যান, PHP ম্যানুয়াল আছে, ডাউনলোড ডেফিনেটলি আছে, খুঁজে বের করেন। কতটুকু বুদ্ধি আছে আপনার দেখি। অলমোস্ট কাছাকাছি। একজন চেক করে এমটি কিনা, ব্ল্যাঙ্ক কিনা, বাট এটা মানে সিনারিও ডিফারেন্ট। যদি এমটি হয় তাহলে ট্রু রিটার্ন করে, এমটি না হলে সে ফলস রিটার্ন করে। ইজ নাল ওইটা আর এটা অলমোস্ট সেম। সব কিছুর ক্ষেত্রে ইজ নাল, ইজ সেট, এমটি সব কিছুর ক্ষেত্রে ইউজ। আচ্ছা, এবার একটু আমরা ফার্স্ট যে প্রবলেমটা অনেকগুলো এরর থ্রো করেছে এখান থেকে, এই এররগুলো সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা করি, এই এররগুলো সলভ করার চেষ্টা করি। এররগুলো কিভাবে আমরা সলভ করতে পারবো ঠিক দেখি যে আমি পুরো অংশটাকে আমি একটি স্টেটমেন্টের মধ্যে ঢুকে নিব। ইফ স্টেটমেন্টকে আমি বলবো is set $_post button। ওই এররগুলো চলে গেছে না, যে বাটনের 5টা এরর ছিল, এটা কিন্তু সলভ। যে আমি আগে চেক করছি যে পোস্ট বাটনের মধ্যে কোনো ভ্যালু আছে কিনা, যদি থাকে দেন স্টেটমেন্টগুলো চেক করো। ভ্যালু নেই তো আমার চেক করার দরকারও নেই। আর প্রাথমিকভাবে পোস্ট বাটনের মধ্যে কোনো ভ্যালু নেই, সো আমার ইফ স্টেটমেন্ট কি রিটার্ন করছে? ফলস। সো ভেতরে সে ঢুকছেই না। বোঝা যাচ্ছে? সিমিলার কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। এটাকেও যদি আমরা বলি যে ইফ এর ভেতরেই is set post button তাহলে কি হবে? যদি বাটনে ভ্যালু থাকে এই কোডটুকু এক্সিকিউট হবে। এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এক লাইনের কোড তো, রাইট? সেভাবে চেক করতে পারবে।
ফার্স্ট ইনপুট বক্সের এরর নেই, রাইট? সো আবারও বলছি, এই অংশটুকু ইফ ইজ সেট পোস্ট বাটন, যদি বাটনের ভিতরে ভ্যালু থাকে তাহলে তুমি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দেখাও, যদি বাটনে না থাকে তাহলে তোমার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারেও ভ্যালু নেই, আছে? সো আমার এই এররটাও রিজলভ। এইবার এই দুইটা এরর, ডেফিনেটলি এই দুটা একটা বড় ধরনের এরর, যে আমার যখন কোনো জায়গাতেই কোনো অ্যাকশন হচ্ছে না তখন এই দুইটা ভেরিয়েবলের ভেতরে ভ্যালু আসলো কোত্থেকে? আসবে না তো। ভ্যালু না আসলে ভেরিয়েবল যেহেতু ডিক্লেয়ারই করা হয় নাই, সেটাকে কি বলবে? আনডিফাইন্ড। আমাকে এররটা দিচ্ছে, দেখেন, আনডিফাইন্ড ভেরিয়েবল এলবিএল, আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট। সে নিজেই আমাকে বলে দিচ্ছে যে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ারই হয় নাই। সো আমি এই এররটা সলভ করার জন্য এখানে লেভেল আর রেজাল্টকে ডিফাইন করে দিতে পারি নাল ভ্যালু দিয়ে, তাই না? পারি তো? বা এখান থেকে আমি বলতে পারি ডলার এলবিএল ইকুয়াল রেজাল্ট আর ডলার রেজাল্ট ইকুয়াল নাল। হলো? সো প্রথমবার যখন আসবে তখন সেখানে রেজাল্টই পাবে এবং ভ্যালু নালই পাবে। তারপরে যখন আমি কোনো ভ্যালু দিব, যোগ করার পর সব তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওভাররাইট হয়ে যাচ্ছে না ভেরিয়েবলগুলো? সব তো ওভাররাইট হয়ে যাচ্ছে। ভেরিয়েবল তো, তাকে যখন যা দেয়া হবে তখন তাই দখল করবে। বোঝা গেছে যে আমি কিভাবে এররগুলো সলভ? হ্যাঁ, দেখেন, আমি যখন এই স্টেটমেন্টের মধ্যে ঢুকছি না, তার মানে কি রেজাল্ট এবং লেভেল আনডিফাইন্ড, ডিক্লেয়ারই করা হয়নি। তো সরাসরি আমি তার কাছ থেকে ভ্যালু চেয়েছি। আমি বলছি ইকো লেভেল, তুমি লেভেল যে অ্যাড্রেসটা আছে সেখান থেকে ভ্যালু দাও, রেজাল্ট যে অ্যাড্রেসটা আছে সেখান থেকে ভ্যালু দাও, বাট এটা ডিক্লেয়ারই করা হয়নি। প্রোগ্রামিং এই অবস্থায় বুঝছে যে তার কাছে এই দুটো অ্যাড্রেসই নেই। তো এই কারণে সে আমাকে এরর দিচ্ছিল কি? আনডিফাইন্ড ভেরিয়েবল লেভেল, আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট। এটা সলভ করার জন্য আমরা স্টেটমেন্টে ঢোকার আগেই, যে বাটন প্রেস হলে না আমরা স্টেটমেন্টে ঢুকবো, ঢোকার আগেই রেজাল্ট লেভেলের ভেতরে আমি রেজাল্ট লিখে দিলাম আর ইনিশিয়াল ভ্যালু, আর রেজাল্টের মধ্যে নাল রেখে দিলাম, কারণ এখন পর্যন্ত কোনো রেজাল্ট এখানে তৈরি হয় নাই। যখন তৈরি হবে তখন সেটা কি হয়ে যাবে? ওভাররাইট হয়ে যাবে। লাস্ট ভ্যালুটা সে রেখে দেবে। বুঝতে পেরেছেন? নাইস। ইসেট করা হলো সেট অবস্থায় না, আমি চেক করছি যে বাটন পোস্টের মধ্যে কোনো ভ্যালু আছে কিনা। তখন ইন্ডেক্সটাকে আনডিফাইন্ড পাবে, তখন বলবে যে পোস্টের বাটন ইন্ডেক্স কোথা থেকে আসলো, তখন এরর আসবে। এই জন্য বাটনকেই আমি চেক করতে বলছি যে বাটনের ইন্ডেক্সে কোনো ভ্যালু আছে কিনা, তখন আর এরর আসার কোনো সম্ভাবনা নেই। আপনি যদি এরকম, ওনার কথা হচ্ছে আমি যদি এই কাজটা করতাম হতো কিনা। ডলার বাটন ইকুয়াল ইকুয়াল যদি আমি বলি নাল, এটা দিয়ে হবে না, কারণ তখন সে জানতে চাইবে যে ইন্ডেক্সটা কোথা থেকে পেলাম, পোস্টের বাটন ইন্ডেক্সটা আমি কোথা থেকে পেলাম। দেখেন এররটা, দেখেন আমার তো সেট হয়ে গেছে, আমি প্রথমবার আসি, ফলস হয়ে গেছে। সে আমাকে বলেছে যে বাটন ইন্ডেক্সটা কোথা থেকে, 6টা এরর আসছে। আগে কয়টা ছিল?
5টা, এখন আমার 6টা যুক্ত হয়েছে, 36 নম্বর লাইন। 36 নম্বর লাইন বলছি যে এই বাটন ইন্ডেক্সটা আমি কোথা থেকে পেলাম। তো আমাকে এই সেটেই যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বাটনের জায়গায় আপনার নাম লিখতাম তাহলে এখানে আপনার নামটা বসাতে হবে। এক না হলে তো আমি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো না। পারবো? আমি লজিক ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো আমার যদি 5টা বাটনের নাম 5 রকম হতো, তখন আমি কিভাবে কি করতাম, চেক করতাম কিভাবে? বিষয়টা বোঝা যাচ্ছে? চেক করাই ডিফিকাল্ট হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, আমাদের পরবর্তী দুইটা স্টেটমেন্ট বাকি আছে, যেটা ইফ, এলস ইফ আর সুইচ কেস। এই দুটো আমরা এখন একটু দেখে নেব। দুই আর 3 ব্যাচ কত দূর গেছে কেউ জানে? 2 আর 3 কত দূর গেছে? আচ্ছা, কত দূর গেছে ওরা? 2 আর 3 আমি জানতে চাচ্ছিলাম যে কত কত দূর গেছে তারা। আমরা সিচুয়েশন 2 এর অধিক নিয়ে কাজ করতে যাব, এবং সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে গেলে কন্ডিশনের প্রয়োজন পড়বে। তখনই আমাদের ইউজ করতে হবে কি, ইফ, এলস, ইফ। আর সিচুয়েশন যদি 2 এর অধিক থাকে এবং কন্ডিশনগুলো মানে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে গিয়ে কন্ডিশনের প্রয়োজন নেই, তখন ইউজ করতে হবে সুইচ কেস। দুটো বাকি আছে না? একটা সিচুয়েশনের জন্য ইফ, দুইটার জন্য ইফ, এলস, 2 এর অধিকের জন্য ইফ, এলস, ইফ অথবা সুইচ। ইফ, এলস, ইফ অথবা কি সুইচ 2 এর অধিকের জন্য। এখন সেপারেট করছি, ইফ, এলস, ইফ কখন আর সুইচ কখন? যখন সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে গিয়ে আমাকে কন্ডিশনের মাধ্যমে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে হবে, তখন কি ইফ, এলস, ইফ ইউজ করতে হবে। আর যদি কন্ডিশনের মাধ্যমে সিচুয়েশনগুলো সেপারেট করার প্রয়োজন না পড়ে, তখন আমাকে ইউজ করতে হবে কি সুইচ কেস। সেটা ক্লিয়ার? বোঝা গেল কখন কোনটা আমরা ইউজ করব? গুড। এখন আসি ইফ, এলস, ইফ এ। এখানে একাধিক কন্ডিশন টেস্ট করার অপশন আছে। এখানে একাধিক কন্ডিশন টেস্ট করার অপশন আছে। তো ফার্স্ট যে কন্ডিশনটা ইফ, এটা কি ফলস। সেকেন্ড কন্ডিশনটা ফলস, লাইক থার্ড কন্ডিশন ফলস, ফোর্থ কন্ডিশন ফলস। যতগুলো কন্ডিশন আছে সবগুলো ফলস, তখন এক্সিকিউট হবে কি, মানে 1 নম্বর রুলস। যদি উপরের সকল কন্ডিশন ফলস হয়ে যায় তাহলে এক্সিকিউট হবে কি এলস। এবার আসি সেকেন্ড কন্ডিশনে, মানে সেকেন্ড রুলসে। যখনই কোনো কন্ডিশন ট্রু পাবে সেটাকেই এক্সিকিউট করবে, মানে ফার্স্ট ট্রু কন্ডিশন এক্সিকিউট হবে। তো আমি যদি শুরুতে ইফ ট্রু হয়, ইফ এক্সিকিউট হবে, ভেতরে কি আসবে? আসবে না, রাইট? তাহলে আমরা যেটা করছিলাম, আমরা একটা কাজ করছিলাম না ক্লাস
মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার, এই যে কাজগুলো করছিলাম না, এটা আমরা ইফ এলস ইফ দিয়ে করতে পারি। প্রথমটা ইফের মধ্যে, বাকি চারটা এলস ইফের মধ্যে রাখতে পারি। সেক্ষেত্রে কি হবে, যেটা ট্রু হবে সেটাতেই ঢুকবে, বাকিগুলো আর টেস্টই হবে না। বাট আমরা এখন যেভাবে করে রেখেছি পাঁচটা ইফই কিন্তু টেস্ট হচ্ছে, আউটপুট না দেখাক, পাঁচটা ইফই কিন্তু টেস্ট করছে, তার মানে সময় লাগছে। আমি যদি মোর পারফেক্ট করতে চাই আমাকে কি ইউজ করতে হবে? নো, ইফ এলস সুইচ দিয়েও করা যাবে, বাট ইফ এলস ইফ কি আমি এখন পর্যন্ত করেছি কি, আমি কম্পেয়ার করছি ইফ এর সাথে ইফ এলস ইফ এর। সো ইফ এর চাইতে বেটার কোনটা? ইফ এলস ইফ। সো এক নাম্বার এটা দিয়ে এখন করতে হবে, সুইচ যখন বলবো সুইচ দিয়েও করতে হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো কন্ডিশন কয়টা? দুইটা। যদি সকল কন্ডিশন ফলস হয়ে যায় এলস, আর প্রথম যেটা ট্রু পাবে সেটা এক্সিকিউট হবে। যদি এইটা ট্রু হয়, এটা ট্রু হয়, দুইটাই ট্রু, কোনটা এক্সিকিউট হবে? প্রথমটা। রাইট? আমার পাঁচটা কন্ডিশন, পাঁচটাই ট্রু, কোনটা ট্রু হবে, কোনটা এক্সিকিউট হবে? প্রথমটা। প্রথমটা ছাড়া দুইটা থেকে চারটা সবগুলোই ট্রু, কোনটা এক্সিকিউট হবে? দুই নাম্বার, তাই না? সেকেন্ডটা। তাহলে আমরা বুঝে ফেলেছি এখানে কি সবগুলো কন্ডিশন কি ট্রু? a গ্রেটার দ্যান b ফলস, b গ্রেটার দ্যান c এটাও কি? তাহলে এক্সিকিউট হবে কি? c এলস। বুঝে গেল? কোনো কনফিউশন আছে? অনেক কাজে লাগবে কিন্তু। হ্যাঁ, আবার কন্ডিশন টেস্ট করার জন্য আমাদের সিনট্যাক্সটার নাম কি? ইফ এলস। তো আমাকে আমি এভাবে কয়টা এলস ইফ নিতে পারি? যতগুলো ইচ্ছে, যতগুলো দরকার। এর চেয়ে সহজ সিনট্যাক্সটা হচ্ছে সুইচ কেসের, এবং এর ইউজও হয় প্রচুর। আমি বলছিলাম যে স্টেট দুইয়ের অধিক, বাট সিচুয়েশনগুলো ডেসক্রাইব করার জন্য কন্ডিশনের দরকার নেই। স্ট্রেট ভ্যালু লাইক নাম্বার 1 2 3 4, আর কি স্ট্রিং লাইক প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার, তখন কি করতে হবে? ইউজ করতে হবে সুইচ কেস। ওকে, সুইচ কেসের এক্সাম্পল হচ্ছে এরকম, $i ইকুয়াল আমার যা আসবে, এরপর আমি বলছি সুইচ $i ব্র্যাকেট ক্লোজ কেস লাইক প্লাস, ঠিক আছে? আমি বলছি ইকো এডিশন, এখানে কি হবে? ব্রেক। অথবা আমি যদি এটাকে এভাবে অন্যভাবে লিখি যে কেস 1 ইকো কেস 1 ব্রেক, কেস 2 ইকো কেস 2 ব্রেক, কেস 3 ইকো কেস 3 ব্রেক। ডিফল্ট অনেক কেস আসতে পারে, ডিফল্ট ইকো ইন ডিফল্ট ব্রেক। রাইট? আমি যদি বলি আমার আয়ের ভ্যালু 3, কোথায় যাবে? কেস 3 তে স্ট্রেট। এটা বোঝাটা অনেক সহজ। আমার আয়ের ভ্যালুর উপরে কেসের নামগুলো দেওয়া আছে, আয়ের ভ্যালু যা আসবে সেই কেসে ঢুকবে, যদি না থাকে কোথায় ঢুকবে? আমি বলছি আয়ের ভ্যালু 31, কোথায় যাবে? ইন ডিফল্ট। তাহলে কি ইফ এলস ইফ এর চাইতে সহজ না সুইচ কেস? বোঝা যাচ্ছে? সুইচ ব্রেক হচ্ছে আপনাকে, আপনি যখন একটা কেস এক্সিকিউট করবেন আপনাকে একবারে সুইচের মধ্যে থেকে বের করে দেবে। আর হলো জাস্ট 3 হলো 3 টাকা 3 থেকে এক্সিকিউট করে ব্রেক, ব্রেক আউট, আউট অফ কেস, আউট অফ সুইচ। আপনাকে আউট বের করে দেবে কোথায়? সুইচের
বাইরে। বুঝা যাচ্ছে? আচ্ছা আমি তাহলে এক্সাম্পল করি, বলেন। থাউজেন্ড লাইন লিখতে পারেন, থাউজেন্ড ভেরিয়েবল নিতে পারেন, নেস্টিং করতে পারেন, ইফ লিখতে পারেন, ইফ এলস লিখতে পারেন, ইফ এলস ইফ লিখতে পারেন, ফাংশনও লেখা যায়, ডিক্লেয়ার করা যেতে পারে, ফাংশনও কল করা যেতে পারে। হ্যাঁ, সব লেখা যায় কেসের ভিতরে। আপনার যা করা দরকার সব করতে পারবেন। ধরো তো পিএসপি সিনট্যাক্স কোড, ওই এরিয়াতে আমার ইচ্ছে মতো আমি কোড লিখতে পারবো, কোনো লিমিটেশন নেই। শুধু সে দেখবে কি এই কোলনের পর থেকে ব্রেক পর্যন্ত, ওইটা ওই কেসের আন্ডারে। কোলনটা কি ফার্স্ট ব্রেক মানে ব্র্যাকেট কার্লি স্টার, আর কি ব্রেকটা কি কার্লি ক্লোজ, এতটুকু আমাকে ধরে নিতে হবে। ইফের মধ্যে কি যাবতীয় সিনট্যাক্স লিখতে পারি, এই কেসের মধ্যেও যাবতীয় সিনট্যাক্স লিখতে পারি। কোনো বাইন্ডিংস নেই যে এখানে শুধু একটা লাইনই লিখতে হবে বা একটা ভেরিয়েবল ইউজ করা যাবে, একটা ফাংশনই লেখা যাবে, নো। হ্যাঁ, সবই আমি এখানে করতে পারবো।
দেখেন 20 is less than 30, আউটপুটটা দেখিয়েছে 20 is less than 30. সো আমি যদি চেক করি আমার ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 10, 20, 30. a গ্রেটার দ্যান b, এটা ফলস. b গ্রেটার দ্যান c, এটাও ফলস. b লেস দ্যান c, এটা কি ট্রু না? মানে এক্সিকিউট হয়েছে কি 20 is less than 30, সেটা বোঝা যাচ্ছে? সো যেটা আমার ট্রু পাচ্ছে সেটাই এক্সিকিউট হচ্ছে. এখন এটাকেও ফলস করে দেই. c is less than b, তাহলে আউটপুট কি আসবে? এলস আসবে না? 10 and 20 is less than 30. আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? সো ইফ দেন এলস যে স্টেটমেন্টটা আছে সেটা আমরা বুঝলাম. দেখেন কেসগুলো আমি লিখেছি. কেস 1 ইন কেস 1, কেস 2 ইন কেস 2, কেস 3, কেস 4 এভাবে আছে ডিফল্ট পর্যন্ত. আমি আসছি কোথায়? নাল ভ্যালু. আমার আয়ের ভেরিয়েবলের ভ্যালু কত আছে? নাল. সো কোথায় ঢুকে গেছে? ডিফল্টে, কারণ সে নাল নামে কোনো কেস পায় নাই. 5 দিচ্ছি, কোথায় যাচ্ছে? ডিফল্টে. 3 দিচ্ছি, কোথায় যাচ্ছে? 3-তে. মানে এই 3টা যদি স্ট্রিং না হয়ে ডিরেক্ট 3 হতো তাও যেত কোথায়? কেস 3-তে. তার মানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে সে শুধু কিন্তু ভ্যালু চেক করে, শুধু ভ্যালু চেক করে, স্ট্রিং হোক আর নাম্বার হোক, সে টাইপ চেক করে না. রাইট? এটা একটু মাথায় রাখবেন. আমি বোর্ডে আলোচনার সময় ওই কথাটা বলি নাই, যখন প্র্যাকটিক্যালি দেখছিলাম যে সে কিন্তু টাইপ চেক করছে না, শুধু চেক করছে কি? ভ্যালু. আমরা সবাই বুঝতে পারছি বিষয়গুলো? আচ্ছা, যখন বুঝতে পেরেছি স্ট্রেট ফরওয়ার্ড আমার কাজে লেগে যেতে হবে. কাজটা হচ্ছে মিনি ক্যালকুলেটরটাকে একবার ইফ এলস ইফ দিয়ে আরেকবার সুইচ কেস দিয়ে করতে হবে, এবং এর জন্য কোনো হেল্প কোড দেওয়া হবে না. গতকালকে যেহেতু করেছেন ইফ দিয়ে, আজকে আবারও করানো হয়েছে, দেখেছেন বসে বসে. কোড নিয়ে যাবেন যাওয়ার সময়, হাবিব আগে কোড দেবেন না, ঠিক আছে? 9টাই কোড দেবেন, ঠিক আছে? এই সময়টার মধ্যে তারা এটা করে ফেলবে. আর এটা হয়ে গেলে একটু এদিকে আসেন, এটা শেষ হয়ে গেলে আপনি জাস্ট লুপটা স্টার্ট করবেন. আমি নেক্সট ক্লাসে
ও যেটা করাবে সেটা দিয়ে রিপিট করে আলোচনা শুরু করবে। জাস্ট কিছুটা ধরিয়ে দেওয়া, শুরু করাটা শুরু করে দেবে। লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো জাস্ট একটু আলোচনা করবেন 15-20 মিনিট, যদি কাজ শেষ হয়ে যায়। ঠিক আছে? ইফ এলস ইফ আর সুইচ। হ্যাঁ, নেস্টেড না তো, এটা ইফ এলস ইফ আর সুইচ, নেস্টেড বলবো না। যদি এর ভেতরে করতাম তাহলে নেস্টেড হতো। ঠিক আছে? মিনি ক্যালকুলেটরটাই করতে হবে ইফ এলস ইফ আর সুইচ দিয়ে। সুইচের ইউজও করবো, আবার ইফ এলস ইফ এর ইউজও করবো। আমি করে দিয়েছি ইফ দিয়ে, রাইট? বাট এই কোডটা এখনই পাচ্ছেন না।